জি স্যার। জি স্যার স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি সবাইকে আমার অনেক আসসালামু আলাইকুম। যে আমার সাউন্ড আর কি শোনা যাচ্ছে? নেটওয়ার্ক কোনো সমস্যা হচ্ছে? না স্যার, একদম ক্লিয়ার আছে। আলহামদুলিল্লাহ। যাক, আমি কি সবাই আছেন? ক্লাস শুরু করতে পারবো নাকি আবার একটু গ্যাপ দিতে হবে? ওই যেহেতু পূর্বে ক্লাসের জন্য শেষ হলো বললেন, আমি কি অফিসিয়ালি ক্লাস শুরু করতে পারবো? জি স্যার, করেন। জি স্যার, শুরু করতে পারেন। আমাদের আজকে হিন্দু আইনের ওই বিবাহগত ডেটে কিছু আলোচনা করেছিলাম। আজকে বাকি বিষয় আলোচনা করব। আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো হিন্দু আইনে কত প্রকার বিয়া বর্ণনা করা আছে, কিংবা হিন্দু সমাজে কয় প্রকার বিবাহ প্রচলন আছে। হ্যাঁ, এখানে একটা বিষয় একটু আপনাদেরকে বলি। সাধারণত হিন্দু আইনে 8 প্রকার বিবাহ, তার মধ্যে 4টি হচ্ছে অনুমোদিত মানে অ্যাপ্রুভড, আর 4টি হচ্ছে অনুমোদিত আনঅ্যাপ্রুভড অথবা ডিসঅ্যাপ্রুভ ফ্রম। এটা সব বইতে আছে, সব জায়গায় পাবেন। আমার বলার মূলত উদ্দেশ্য হচ্ছে, যদি আপনাদের এটা কোশ্চেন আকারে আসে 10 মার্কস এর কোশ্চেন কিংবা কোশ্চেন, তাহলে আপনারা ওটাতে ডিটেলস লিখবেন। আর যদি শর্ট কোশ্চেন আকারে আসে, খালি যদি বলে অনুমোদিত বিয়ে কোনটা, অ্যাপ্রুভড ম্যারেজ কিংবা অ্যাপ্রুভড ফর্মস অফ ম্যারেজ, তখন ওই 4টা আমি আলোচনা করবো, ওই 4টা বলবেন, কিংবা আনঅ্যাপ্রুভড অথবা ডিসঅ্যাপ্রুভড। অনুমোদিতটা নিয়ে এত প্রশ্ন আসে না সাধারণত আসে কোনটা যেমন আমি দেখছি প্রশ্নের মধ্যে 2017 এবং 2019 সালে অনুমোদিত যেটা মানে অ্যাপ্রুভড ম্যারেজ, এটা নিয়ে একটা টিকা দিয়েছে এখানের মধ্যে। এখন বিবাহ মূলত শাস্ত্র যেভাবে বলা আছে ওভাবে বিবাহটা সম্পন্ন করতে হয়, যেটা প্রিভিয়াস ক্লাসে বলেছিলাম। যজ্ঞ করে এটা নিয়ে পরবর্তীতে প্রাচীন কালে মুনি ঋষিরা বিবাহ কিরকম কি ধরনের হয় এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি ভাগ করছেন ওনারা। কিছু বিবাহকে ওনারা বলেছেন যে এটা হচ্ছে শাস্ত্র বিধিসম্মত। অনুমোদন মানে এটা বুঝবেন না মানে আপনি ছুটি দরখাস্ত করেছেন অনুমোদিত কিংবা সেটা অনুমোদিত, এটা এই জাতীয় বিষয় না এখানের মধ্যে। এখানে বিষয়টা হচ্ছে মানে একটা বিধি সম্পন্ন ভাবে হয়েছে, এটা আমি কনসিডার করছি যে হ্যাঁ এটা একটা যোগ্য স্থান পেয়েছে। আর যেটা বিধিসম্মত কিংবা স্বাস্থ্যসম্মত মধ্যে ন্যূনতম পর্যায়ে কিছুটা ব্যতিক্রম হয়েছে কিংবা কিছু পয়েন্ট এখানের মধ্যে বাদ গিয়েছে, তখন এটাকে অনুমোদিত বলছে। আরেকটু যদি আপনাকে এই 2টা পয়েন্টের মধ্যে আমি ভাগ করে বুঝাই, আপনারা দেখেন না অনেক সময় রেগুলার স্টুডেন্ট কিংবা ইরেগুলার স্টুডেন্ট থাকে। আমরা যে সময় দেখেছি কি ম্যাট্রিক পরীক্ষায় কিংবা এসএসসি কিংবা এইচএসসি তে কেউ যদি কোনো বিষয়ে অকৃত কার্য হতো, পরবর্তী পরীক্ষা দেওয়ার সুযোগ হতো। তো যে রেগুলারই পাস করেছে তার রেজিস্ট্রেশন কার্ডে কি থাকতো, রেগুলার স্টুডেন্ট। আর যে একটা বিষয় ড্রপ করতো কিংবা রেফারের চান্স থাকতো তাকে থাকতো ইরেগুলার স্টুডেন্ট। কিন্তু তাই বলে কিন্তু ওই প্রতিষ্ঠান ওই ছাত্রকে কি করছে না, বলছে না যে এটা আমার প্রতিষ্ঠানের কোনো ছাত্র নয়। আমার এই এক্সাম্পলটা বুঝছে তাহলে অনুমোদিত কোনটা আর অনুমোদিত কোনটা, অ্যাপ্রুভড কোনটা কিংবা আনঅ্যাপ্রুভড বিয়ে কোনটা শাস্ত্র পুরোসম্মত ফলো করা হচ্ছে কোনটাতে, আর কোনটাতে শাস্ত্রকে ফলো না করে কিছু পয়েন্টকে ইগনোর করছে, এই জিনিসটা বুঝে। সো প্রথম আমার কনসেপ্টটাকে বুঝেছেন, এগুলো কিন্তু কোনো রিটেন আকারে আসে না, তবু আপনাদেরকে বোঝার জন্য একটু আলোচনা করলাম। সো কোনটা অ্যাপ্রুভড ম্যারেজ আর কোনটা আনঅ্যাপ্রুভড ফর্মস অফ ম্যারেজ, এটা কি কনসেপ্টটা ধারণাটা কি বুঝতে পেরেছেন? তাহলে আমি পরবর্তী বিষয়ে যাব, নাকি এখানে কারো কনফিউশন আছে? একটু বলবেন স্যার, আরেকটু যদি বলতেন বেসিকটা। স্যার বেসিকটা মানে একটা হচ্ছে পিওরলি শাস্ত্র বিধান, যেভাবে একটা বিবাহ হওয়ার জন্য যেরকম করে একটা যৌক্তিকসঙ্গত একটা বিষয় নিয়ে বিবাহটা সম্পন্ন করা হয় কিংবা হয়েছে, সেটাকে অ্যাপ্রুভ বলতেছে, অনুমোদিত মানে এটা অ্যালাউড। অ্যালাউড মানে আবার আপনাকে বারবার বলছে দ্যাট ডাজন্ট মিন অ্যালাউড মিন্স
কি বলে যে কি এটা অ্যালাউ করলে এটা বৈধ হয়ে যাচ্ছে, আবার নট অ্যালাউ করলে এটা অবৈধ যাচ্ছে, ওরকম না। মানে এটা পূর্ণাঙ্গ একটা জিনিস বিধানটা ফলো করেছে। যে কারণে আমি বললাম কি, ওই যে একটা ছাত্র যখন রেগুলার পরীক্ষায় প্রমোটেড হয় তখন রেজিস্ট্রেশন কার্ডে কি থাকে রেগুলার, আবার যখন কোনো কারণে অকৃতকার্য হচ্ছে তাকে যখন আবার পরীক্ষা দেওয়ার সুযোগ হচ্ছে তখন এটাকে বলতেছে ইরেগুলার। হ্যাঁ, তাই বলে কি আমি বললামটা কি, ছাত্রকে মানে অস্বীকার করা হচ্ছে না, কিন্তু ছাত্রকে বাতিল বলা হচ্ছে না। এখানে আমি 8টা বিবাহ আলোচনা করব, ধরন 8টা বিবাহ হিন্দু শাস্ত্রে, প্রাচীন শাস্ত্রে যেটা আছে আলোচনা করব। এই বিবাহগুলিকে ভাগটা করা হয়েছে, কোনটা পিওরলি শাস্ত্র ফলো করা হয়ে বিয়ে করা হয়েছে, কোনটা একটু কোনো পয়েন্ট থেকে একটা ডেভিয়েট হয়েছে। এখানে বুঝছেন? জি স্যার। আমি জি, অনুমোদিত বিবাহ, অ্যাপ্রুভ ম্যারেজ কিংবা অ্যাপ্রুভ ফর্ম অফ ম্যারেজের মধ্যে 4 প্রকারের বিবাহর কথা বলা আছে। হ্যাঁ, 4টা বিবাহ ধরনের কথা বলা আছে। একটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ, একটা হচ্ছে দৈব বিবাহ, একটা হচ্ছে অশ্ব বিবাহ, আর একটা হচ্ছে প্রজাপতেয় বিবাহ। হ্যাঁ, এই 4টা দেখবেন আপনাদের বইতে আছে, সব বইতে একই রকম আছে। এই 4টার বাইরে কোনো ইয়া নাই। অনুমতি বিবাহ, একটা হচ্ছে ব্রাহ্ম, ইংলিশে ব্রাহ্ম ম্যারেজ বলে, একটা হচ্ছে দাইবা কিংবা দৈব বিবাহ, একটা হচ্ছে অশ্ব কিংবা ইংলিশে আরশা ম্যারেজ বলে, আর একটা হচ্ছে প্রজাপতেয়। এই 4টা বিবাহ, এগুলি বইতে আছে, বইটাতে দেখবেন 4টা বিবাহ। এবার আপনাদেরকে একটু সংক্ষেপে একটু আলোচনা করে যাচ্ছি বিষয়টা নিয়ে। ব্রহ্ম বিবাহ হচ্ছে মানে প্রথম বুঝে নিতে হবে এটাকে হিন্দু। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলে রাখি, আপনারা এট প্রেজেন্ট কন্ডিশন, যেটা আমি আজকের আলোচনায় লাস্টে গিয়ে আলোচনা করবো, বর্তমান বিবাহ যেটা প্রচলন হচ্ছে সেই বিবাহর আঙ্গিকে আমি যেটা আলোচনা করছি সেই বিবাহটাকে কোনোভাবে মিক্স আপ করতে যাবেন না। হ্যাঁ, এটা হচ্ছে শাস্ত্রে আলোচনা করে আমরা যে হিন্দু আইনে পড়ছি, সেই তখনে পুরাণ আমলে পুরাণের অনুযায়ী এই যে বিবাহগুলো প্রচলন ছিল, যে বিবাহগুলো পাওয়া গেছে, এই যে ঋষি মুনিরা থেকে আলোচনা করে আমাদের কমেন্টারিজ যারা ব্যাখ্যা করেছেন, সেই বিবাহগুলো আমরা আলোচনা করছি। বর্তমান আসপেক্টের সাথে এই আসপেক্টে ইয়া করবেন না, কারণ আমাদের আরেকটা প্রশ্ন আছে, যে প্রশ্নটার মাধ্যমে সবার শেষ প্রশ্ন যেটা আলোচনা করবো, সেই প্রশ্নটার মাধ্যমে আপনাদের মনে হয় কোনো এই প্রশ্নের মধ্যে কোনো কিছু অ্যারাইজ হলে ওটা সমাধান হয়ে যাবে এখানে। সো প্রথম হচ্ছে ব্রাহ্ম বিবাহ। ব্রাহ্ম বিবাহ বলতে বোঝায়, এখানে কিন্তু প্রত্যেকবার মনে রাখবেন পুত্র, মানে এখানে আমরা তো আগে পড়েছি, মানে পুত্র সব অভিভাবক, পুরুষ অভিভাবক, যুবকী অভিভাবক থাকে সকল কাজকর্মের মধ্যে, এবং কন্যাকে এখানে সম্প্রদানটা করা হচ্ছে। এখানের মধ্যে কন্যার পিতা দেখেন সেই পুত্র সৎ চরিত্রের অধিকারী কিনা। সৎ চরিত্র মানে কি বোঝাচ্ছে? প্রথম হচ্ছে সে বেদ শাস্ত্রে বেদের ব্যাপারে তার গভীরতা আছে কিনা, তার সে জ্ঞানী কিনা, তার কি বলে ধর্মীয় জ্ঞানে অপার অপরিসীম নলেজ আছে কিনা। এরকম কোন ব্যক্তি পেলে, এরকম কোন হিন্দু শাস্ত্রে বেদজ্ঞ ব্যক্তি পেলে তাকে কন্যার পিতা আমন্ত্রণ জানিয়ে কন্যাকে কোন রকমের কনসিডারেশন প্রাইস, বধূ মূল্য বলেন, মানে কোন বিনিময়বিহীন কন্যাটাকে হস্তান্তর করা হয়, বিবাহ দেওয়া হয়। এই জাতীয় বিবাহটাকে ব্রাহ্ম বিবাহ বলে। হিন্দু সমাজে ওই সময়ে প্রাচীনকালে ব্রাহ্ম বিবাহকে সবচেয়ে উৎকৃষ্ট পর্যায়ের বিবাহ বলা হতো। এখানের মধ্যে ব্রাহ্ম বিবাহ বুঝছেন? আমি তাহলে পরবর্তী পয়েন্টে যাব। আপনাদের 8টা পয়েন্টে মানে বলবো, একটা একটা ক্লিয়ার হলে পরবর্তী পয়েন্টে যাব। আমরা সবার শেষে বললে এটা আপনাদের মধ্যে একটা কনফিউজিং হবে। ব্রাহ্ম বিবাহ কি বুঝতে কোনো অসুবিধা হয়েছে? স্যার, নিয়মিত বিবাহের মধ্যে তো 8টা প্রকার না, এর মধ্যে একটা ব্রাহ্ম বিবাহ এখন আলোচনা করব। অনুমোদিত যেটা, নিয়মিত বলবেন না, অনুমোদিত যেটা অ্যাপ্রুভড শাস্ত্রের মধ্যে যেটা, ওখানের মধ্যে 4টা, আর অনুমোদিত যেটা সেখানের মধ্যে 4টা। আমি অনুমোদিতের মধ্যে প্রথম পয়েন্ট আলোচনা করলাম ব্রাহ্ম বিয়েটা, মানে যিনি বেদশাস্ত্রে পণ্ডিত ব্যক্তিকে কন্যার পিতা কোন রকমের প্রাইস কনসিডারেশন কিংবা বধূ মূল্য গ্রহণ ছাড়া কন্যাকে সম্প্রদান করতেছেন কিংবা কন্যাকে বিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে ব্রাহ্ম বিবাহ। 4 প্রকারের মধ্যে প্রথম পয়েন্টটা বললাম। বুঝছেন? বুঝলে বলে ফেলবেন, তাহলে আমি পরবর্তী পয়েন্টে যাব।
এটা আর না বুঝলে আমি আবার ওটা রিপিট করবো, কিন্তু 8টার পরে যদি আবার বলেন তাহলে এমন সময়টা নষ্ট হবে, মাঝখানে ওটা বলাটা অসুবিধা হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে দৈব বিবাহ। দৈব বিবাহটা বলতে কি বোঝায়? ধরেন দৈব বিবাহটা এটা আপনাদের হিন্দু যে ধর্মীয় যারা পূজা অর্চনা করে, ধর্মীয় অনুষ্ঠান করে, হ্যাঁ, ধর্মীয় অনুষ্ঠান করলে দেখবেন সব জায়গায় বলা আছে, দেখবেন একটা দক্ষিণা দেয় কিংবা একটা উনাকে যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে উনাকে যেটা প্রয়োজন, যে একটা এটা যে কোনো কাইন্ড অফ হইতে পারে। এটা ওই সময় কিভাবে ছিল তো যায় না, এটা সবসময় যে ক্যাশ হবে এরকম কোনো কথা না। মোট কথা উনাকে সন্তুষ্ট করাতে পারলে হলো যে একটা ধর্মীয় অনুষ্ঠান সম্প্রদান করেছেন, সে নিয়ে একজন যাজক, পুরোহিত, সে পুরোহিতকে দক্ষিণার পরিবর্তে যখন কন্যা দেওয়া হয় তখন সেটাকে দৈব বিবাহ বলছে। আমি আবার বলছি, একটা ধর্মীয় অনুষ্ঠান হলো, ধর্মীয় অনুষ্ঠানে যিনি ধর্মীয় অনুষ্ঠানটা সম্পন্ন করলেন পুরোহিত কিংবা যাজক, সে যাজককে যখন কোন রকমের দক্ষিণা, গুরু দক্ষিণা মানে যে কোনো রকমের দক্ষিণা হতে পারে, ওনাকে সন্তুষ্ট করার জন্য এনি কাইন্ড অফ প্রাইস, ওইটা না দিয়ে যখন কন্যাকে সম্প্রদান করা হচ্ছে তখন সেটাকে বুঝছেন জিনিসটা? মানে একটু স্যার বলবেন। পণ্ডিতকে মানে কোনো বিনিময় না দিয়ে যে বিয়েটা পড়ানো হয় না না, সেটা? কন্যাকে দিচ্ছে, নিজের কন্যাকে দিচ্ছে। মানে আমার ঘরে ধরেন একটা ধর্মীয় অনুষ্ঠান হলো, ওখানে পুরোহিত ধর্মীয় করলেন কিংবা আমি কোনো জায়গায় করেছি, হ্যাঁ, আমি ওই পণ্ডিত ওই যাজককে আমি কোন রকমের দক্ষিণা কিংবা কোন রকমের প্রাইস মানি না দিয়ে আমার কন্যাকে দিলাম একটা পূর্ণ সন্তুষ্টি অর্জনের জন্য। আমি মনে করলাম যে ওকে দিলে হয়তো এগুলো সব কিন্তু দেখবেন অনুমতিদের মধ্যে একটু সবসময় একটু রিলিজিয়াস অংশটা একটু বেশি থাকবে, এই মানে একটা মানে পূর্ণ করছে এরকম একটা চিন্তা থাকবে। সেখানে যাজককে কন্যাকে দেওয়া হচ্ছে, পুরোহিতকে কন্যাটা দেওয়া হচ্ছে, ধর্মীয় পণ্ডিতকে কন্যাটা দেওয়া হচ্ছে ভিন্ন কিছু না দিয়ে। অবশ্যই পণ্ডিত নিশ্চয়ই আনম্যারিড ছিল, খুশি হয়ে ওকে আমি দিলাম, ম্যারিড করে নিজের ঘরে নিয়ে আসলাম। কারণ হিন্দু ধর্ম একটা অনেক সময় কিন্তু কন্যাকে কোনো পাত্রস্থ করলে ওই পুত্র কিন্তু অনেক সময় নিজ পুত্রের মতো নিজ ঘরের মধ্যে শ্বশুরালয়ে কিন্তু একটা অনেক সময় সম্মান পায়। আমরা বলি না আমার ছেলের মতো, এটা কিন্তু হিন্দু সমাজের ওই কনসেপ্ট থেকে এটা আসছে। মানে স্ত্রীর স্বামীকে, নিজ কন্যা স্বামীকে যে পুত্র সমতুল্য ভাবে কাউন্ট করা হয়, এটা বুঝছেন জিনিসটা? বিবাহটা কি পুরোহিতের সাথে বা যাজকের সাথে হচ্ছে নাকি এটা? জি 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 জি, আচ্ছা আচ্ছা, পুরোহিত আমরা বলছি আর কি, ওনারা তো পুরোহিত বলতো না, এটা আমি বললাম আর কি। মানে ধর্মীয় কি ব্রাহ্মণ পণ্ডিত যিনি আছেন আর কি, ওনার সাথে হচ্ছে। কনসেপ্ট হচ্ছে মনে রাখবেন, দক্ষিণা না দিয়ে মেখে দিচ্ছি। অনেক সময় কিন্তু অনেক বইতে দেখবেন এস্তেরাউত কিংবা আর কার বই আছে, ওখানে কিন্তু অনেক সময় এটাকে বলছে মানে কি কন্যাকে দিচ্ছি মানে একটা বিনিময়, এই বিনিময়কে কেউ ভালো দৃষ্টিতে দেখেছে, কেউ খারাপ দৃষ্টিতে দেখেছে। খারাপ মানে ওইটা না, মানে কেউ এটাকে বললো যে মানে কন্যাকে কেন দিতে হচ্ছে, দক্ষিণা দিলেও তো হয়। কিন্তু এখানে মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমি সন্তুষ্ট হয়ে, একজন ভালো লাগলো, সেও আনম্যারিড, তাকে আমি দক্ষিণার বিনিময়ে একটা পাত্রীর প্রয়োজন ছিল বিবাহের জন্য, সেখানে আমার কন্যাকে আমি দিয়ে দিলাম। এই বুঝছেন জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে কয়টা আলোচনা করলাম? দুটো। ব্রাহ্ম আর দৈব দুইটা। হ্যাঁ, এরপর হচ্ছে অর্শ বিবাহ। হ্যাঁ, অর্শ বিবাহের মধ্যে একটা কথা মনে রাখবেন, আমি বললাম না অনুমোদিত বিবাহের মধ্যে সবসময় দেখবেন ধর্মীয় বিষয়টা একটু এখানে প্রাধান্য পাবে অন্য অ্যাপার্ট ফ্রম যে কোনো জিনিস থেকে। এখানের মধ্যে একটা জিনিস হচ্ছে বিবাহের মধ্যে, অর্শ বিবাহের মধ্যে এখানে যিনি পানি গ্রহণ করবেন, পানি মানে কি মূর্ধন্য পানি মানে কি, যিনি বিবাহ করতে চাচ্ছেন উনি ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহারের জন্য হয় একজোড়া গাভী কিংবা একটা ষাঁড় মহিষ, যে কোনো ভাবে হোক, এটা ওই সময় তো এগুলির প্রয়োজন তো ঠিক না, প্রাচীন আমলের চাষাবাদ কৃষি কাজ এগুলির জন্য। সো যা হবে সেটা ধর্মীয় কাজে ব্যবহার হবে, পিওরলি টু দ্য রিলিজিয়াস পারপাসের বাইরে না। এই কন্যার পিতাকে ধর্মীয় উদ্দেশ্যে একজোড়া গরু, গাভী কিংবা মহিষ কিংবা একটা গরু, যেভাবে হোক কাইন্ডস দিয়ে তার কন্যাকে বিবাহের জন্য
মানে বিবাহ করছেন, পত্নী রূপে নেওয়া হচ্ছে, পত্নী রূপে গ্রহণ করছেন, পত্নী রূপে গ্রহণ করছেন, এই প্রক্রিয়া বিয়েটাকে অশ্ব বিবাহ বলে। বুঝছেন? এটা কিন্তু এই জায়গাটাও মনে রাখবেন ধর্মীয় উদ্দেশ্যে কিন্তু হচ্ছে, সে বাইরে না। হ্যাঁ, এখানে আমার বউ তো উচ্চারণ এটাকে তো আর্য হয়ে বিবাহ যায় গিয়া। বলে। এ আর ওয়াই এ তো অনেক সময় আর্য হয়ে যায় গিয়া। আমরা যুবরাজ সিংকে মানে উচ্চারণটা অনেক সময় কি ইয়া হয়ে যায় না, যেমন অনেক জায়গায় ব্রাহ্মা পাবেন, প্রজাপদকে প্রজাপাতায়া পাবেন, ওরকম দৈবকে দাইবা পাবেন, DAIVA। আমি অশ্ব অথবা আশা বললাম, ওখানের মধ্যে ওভাবে উচ্চারণ হবে, মানে ইউটাকে যেভাবে উচ্চারণ হচ্ছে ইংলিশটা। বুঝতে পেরেছেন? জি স্যার থ্যাংক ইউ। এরপর লাস্ট ফর্ম অফ বিয়েটা হচ্ছে প্রজাপতেয় বিবাহ। হ্যাঁ, এই শব্দটাকেও দেখবেন একটা প্রজাপতেয়টাকেও মনে হয় এরকম, কিভাবে জানি ইংলিশটা উচ্চারণটা এরকম। হ্যাঁ, আমরা প্র বর্গাজ্য আকার, তার মানে তয়ের পরে বিসর্গ দিয়ে, এই জন্য প্রজাপত বিবাহ বলি, প্রজাপতেয় বলি। এখনকার বিবাহ কার্ডে তো মনে রাখবেন লেখা থাকে না, শ্রী শ্রী প্রজাপতেয় নাম। প্রজাপতি অনেক সময় মাঙ্গলিক একটা সিম্বল দ্বারা হয়। এই বিদ্যা দেবী সরস্বতী কিংবা ধনদেবীর, লক্ষ্মীর পাশেও তো অনেক সময় প্রজাপতি সিম্বলটা মনে থাকে, আমি যদি ভুল না করি। এখানে উজ্জ্বল মিত্র বাবু কি আছেন আপনি এখানে, অথবা ওদিকে রাজীব বাবু একটু আমাদেরকে ইনফরমেশন হেল্প করলেন? আছেন আজকে ক্লাসে? সেটা অনুমোদিত মধ্যে ঘোড়াকে ধরবো, ঘোড়া প্রজাপতি বিবাহটা হচ্ছে, মনে রাখবেন এই বিবাহের মধ্যে একটা এক্সেপশনাল দিক হচ্ছে, এখানে পাত্র উনি বিবাহিত হইতে পারেন কিংবা অবিবাহিত হইতে পারেন। হ্যাঁ, এর আগে তো সবগুলি তিনটার মধ্যে ছিল, ইয়াগুলো ছিল অবিবাহিত, ওকে দিচ্ছে। প্রজাপতি বিবাহের উনি ইয়া হচ্ছেন, এই পাত্রটা কিন্তু অবিবাহিত হচ্ছেন, এবং এখানের মধ্যে পাত্র স্বয়ং পত্নী রূপে পাওয়ার জন্য পত্নীর পিতাকে কিংবা কন্যার পিতাকে উনি নিজে এসে অনুরোধ করছেন। হ্যাঁ, এটা মনে রাখবেন বেসিক ক্যারেক্টারিস্টিক্স। একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে ধর্মীয় অনুশাসন ফলো করে বিবাহগুলো হচ্ছে একটা ধর্মীয় উদ্দেশ্য থাকতে পারে, কিন্তু একমাত্র প্রজাপতি বিবাহের মধ্যে দেখবেন এখানের মধ্যে ম্যারিড হইতে পারেন, উনি বিবাহিত হইতে পারেন অথবা অবিবাহিত হইতে পারেন এখানের মধ্যে। হ্যাঁ, আর এখানের মধ্যে পাত্র স্বয়ং এসে পাত্রীর বাবাকে, কন্যার বাবাকে পত্নী রূপে পাওয়ার জন্য উনি নিজে এসে এখানের মধ্যে বলছেন। এবং এখানের মধ্যে কন্যার পিতা যখন সন্তুষ্ট হবে, তখন জাস্ট একটা অঙ্গীকার করে বলবেন যে মানে ফ্রম টুডে বোথ অফ ইউ থেকে তোমরা উভয়ে ইহজগৎ মানে সেকুলার এবং পরজগতের, সেটা রিলিজিয়াস আছে, একই সাথে জীবন যাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হও, এরকম একটা বলে পাত্রীর বাবা পাত্র হাত সম্প্রদান করেন এখানে। বুঝছেন? প্রজাপতি বিবাহের প্রথম ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে পাত্র একটা ম্যারিড হতে পারেন বা অবিবাহিত হতে পারেন, আর সেকেন্ড হচ্ছে এখানে পাত্র স্বয়ং এসে বলছেন। আর যখন কন্যার পিতা, পাত্রীর পিতা কিংবা যা বিয়ে করার পর ওনার স্ট্যাটাস হচ্ছে পত্নী, পত্নীর পিতা যখন এটা কথা, তখন উনি বলবেন যে কি তোমরা ইহ জাগত একটা, মানে এটা একটা অঙ্গীকারনামা দিয়ে বিবাহটা এখানের মধ্যে সংযুক্ত হচ্ছে। এখানের মধ্যে তোমরা ইহ জগৎ যদি এমনিতে মজা করে বলা, স্যার এই জিনিসটাকে যদি এমনিতে মজা করে বলা হয় যে মানে একজন প্রেমিক যায় তার মানে প্রেমিকার বাবার কাছে যে আবেদন করে, অনেকটা তো সেই রকমই, ওই রকম মানে বিষয়টা ওই রকম আর কি, যে মেয়ের বাবার কাছে যায় প্রার্থনা করে। আসলে এখানের মধ্যে আপনি প্রেমিক প্রেমিকা বলেন, আমরা অনুমোদিত মজা করে মনে রাখা। আমি একটা জিনিস ক্লিয়ার করি, এই একটা জিনিস ক্লিয়ার করি, আমরা অ্যাফেয়ার ম্যারেজ বলে তো এটা আমরা হয়তো অনুমতি বললাম, এখানে আপনি ওই এটা হইতে পারে না, ওই যদি ইয়া হয় একটু আগে যে বললাম
বিবাহের মধ্যে কিংবা যেটা আপনি আর্য বিবাহ ধর্মীয় উদ্দেশ্যে ইয়া দিল, কিছু দেওয়ার বিনিময় নিচ্ছে রিলিজিয়াস পারপাসে, হ্যাঁ, ওই হয় সে যদি বলে যে আপনার কন্যাকে আমাকে ইয়া করুন, আমি এরকম ধর্মীয় ভাবে করবো, তাকে সতী সাবিত্রীর মতো তাকে মানে ভরণ পোষণ সবকিছু করব, ওভাবে পারে না একটা জিনিস, মানে এখানের মধ্যে রিলেশনটা প্রেম ছিল না, এটা একটু মনে রাখবেন, মানে দেয়ার ওয়াজ নো। এটা হচ্ছে মনে রাখার জন্য। জি জি, স্যার এটা কি অবিবাহিত বিবাহিত দুজনেই করতে পারবে? না না না, হ্যাঁ, ইয়া কি বললেন আপনি, বুঝিনি আমি একটু প্রশ্নটা। এখানে স্যার মধ্যপ্রেসের বইতে লেখা আছে কেবলমাত্র অবিবাহিত পুরুষ। প্রজাপতি বিবাহে জি জি, লিখে প্রকারের বিবাহে কোন অবিবাহিত পুরুষ পাত্র কন্যা পিতার নিকট প্রার্থনা করিয়া তার এখানে কন্যাকে স্ত্রীরূপে গ্রহণ বিবাহিত করিতে। আসতে পারে, এখানে প্রজাপতি, এটা একটু মনে রাখবেন, বিবাহিত অবিবাহিত দুইটা আসতে পারে। দুটাই আছে, প্রজাপতি একটা অপশনস আছে এখানে, এই জন্য আমি প্রথম ক্যারেক্টারিস্টিক আমরা অবিবাহিত দিব না দুইটাই? দুইটাই দিবে। দুইটাই দুইটাই একটা আলোচনা করলাম না, জি এই স্যার। চারটার মধ্যে কোনো কনফিউশন? জি স্যার। স্যার ওই অশ্ব বিবাহ যেটা বললেন, অশ্ব মানে কি স্যার এখানে আপনি গবাদি পশু বা শুধু ঘোড়াকেই বোঝাচ্ছেন নাকি গবাদি পশু বোঝাচ্ছে? এখানের মধ্যে আসলে এই আমার জানার মধ্যে যে জিনিসটা, মানে গবাদি পশু মানে এটা এমন গবাদি পশু না, ধর্মীয় তো বটে, ধর্মীয় বটে, কিন্তু এই গবাদি পশুটা ওই সময় প্রাচীন ভারতে কৃষি কার্য অনেক কিছু রিলেটেড ছিল না, এই জন্য গবাদি পশু কনসেপ্টটা এখানের মধ্যে আসছে, আমি আমার জানার মতো যতটুকু। শাস্ত্র তো অনেক ব্যাপক ব্যাখ্যা আছে, অন্য কোনো কিছু আসে নাই কেন, কিন্তু ধর্মীয় উদ্দেশ্য মানে ধরেন কন্যার পিতাও তো ব্রাহ্মণ হতে পারে, উনি এগুলি করে যদি ওনার জীবিকা নির্বাহ করে, ঠিক না, অন্য জায়গায় তো পেশার মধ্যে তো অন্য পেশাগুলো থাকে, চারটা বর্ণের মধ্যে ব্রাহ্মণ তো পিওরলি পূজা অর্চনা করে, হ্যাঁ, অর্চনা করে তার খুশির জন্য, এটা ধর্মীয় সেটা দেওয়া আর কি। স্যার এমনি অশ্ব বলতে কি ঘোড়াকে বোঝাচ্ছে নাকি ইংলিশে ট্রান্সলেট করার কারণে? নট হ, সেটা স্যার অশ্ব না স্যার, দুইটা দুই জিনিস একটা মনে রাখবেন, স্পেলিংটা দেখবেন, বাংলাটা অশ্বর স্পেলিং এটা গবাদি পশুকে বোঝানো হয়েছে, ওই অশ্বকে বোঝানো হয়নি। ও আচ্ছা জি স্যার। স্যার এখানে কি এক জোড়া দিতে হবে না এক জোড়া বোঝায়, দুইটা আর কি, মানে যাতে বংশবৃদ্ধিটা হয়ে থাকে জি স্যার। এখানে। এরপরে আমি পরবর্তী পয়েন্টে যেতে পারবো, অনমোদিত জি স্যার। বিবাহ। অনমোদিত বিবাহের মধ্যে প্রথমটা হচ্ছে গান্ধর্ব বিবাহ বলে। গান্ধর্ব বিবাহ এটা তো এই যে একটু আগে বল, এটা মানে স্বেচ্ছায় বিবাহ চাই, মানে উনি উইলিংলি দুইজনের স্বাধীন ইচ্ছাকে মানে একটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করতেছেন, এখানে মানে ওদের কোনো গার্জিয়ানের কোনো প্রয়োজন নাই এখানের মধ্যে। আমরা তো অনুমোদিত প্রত্যেকটার মধ্যে লাভ ম্যারেজ স্যার? হ্যাঁ কাইন্ড অফ লাভ ম্যারেজ নাকি, বাট এখানের মধ্যে একটা জিনিস হচ্ছে মানে একটা এক্সেপশনাল দিকও আছে এখানে। পুরুষ এবং মহিলা তারাই নিজেদেরকে অ্যাকসেপ্ট করে বিয়েটা করে নিচ্ছে, এখানে কন্যার পিতার কাছে বর গিয়ে মানে নাকি এরকম ঘটনা ঘটছে না, কোনো ইন্টারফারেন্স হচ্ছে না গার্জিয়ান লেভেল, অভিভাবকের লেভেলে, হ্যাঁ, এরকম কোনো ইন্টারফারেন্স হচ্ছে না। কিন্তু এখানের মধ্যে একটা এই আইনে না একটা ব্যতিক্রম একটা জিনিস দেখেন, যদি কন্যার কোনো অভিভাবকই না থাকে, হইতে পারে না অ্যাক্সিডেন্টালি কোনো অভিভাবক নাই, মারা গেল কিংবা কোন রকমের নাই, তখন সে চাইও করতে পারছে, ঠিক না। একটা হচ্ছে গার্জিয়ান থেকেও, কন্যার দিক থেকে বলছি, আমি পুরুষের দিক থেকে বলছি না, মানে গার্জিয়ান থেকেও সে গার্জিয়ানকে ইগনোর করে সেটা করতেছে, আবার গার্জিয়ান নাই, মানে দুইটা, দেয়ার ইজ টু ক্যারেক্টারিস্টিক্স, বুঝছেন জিনিসটা? জি স্যার। হ্যাঁ, এটা একটা জিনিসটা, তাহলে এটাকে আমাকে আর ডিটেলস বলতে হবে, ইউ আর ম্যাচিউরড এনাফ, এই জিনিসটা তো এমনি বুঝে যাওয়ার কথা। স্যার অননুমোদিত মানে এখানের মধ্যে নিজেদের সম্মতি, মানে এখানের মধ্যে নিজেদের ভাগ্য, নিজেদের সবকিছু নিজেদের ডিসিশন করে ফেলতেছেন, পিতা কোষ্ঠী দেখে কিংবা মানে এত কিছু, যে একটা বিবাহ করার আগে যে একটা পুত্র
এন্টায়ার ডিটেলস যে দেখার চেষ্টা করেন, সে দেখার আর সুযোগ দিচ্ছেন আর কি, পারতেছেন না আলাদা থাকতে, এখন নিজেরা ভাগ্য নিজেরাই করে ফেলতেছেন এটা। স্যার তো এই বিবাহটা কিন্তু স্টিল এখনো পর্যন্ত আছে, এই জিনিসটা হিন্দু অন্য বিবাহের মধ্যে এই বিবাহটা একটু এখনো পর্যন্ত এটা দেখা যায়, এই বিবাহটা। স্যার পরবর্তী বিবাহ যাব। স্যার অননুমোদিত মানে কি স্যার অবৈধ বোঝায়? জি জি, স্যার অননুমোদিত মানে কি অবৈধ বোঝায়? না আমি এর জন্য তো প্রথম ক্লাস শুরু হওয়ার আগেই মানে একটা ব্রিফ একটা আলোচনা করলাম। অনুমোদিত এখানের মধ্যে বিবাহ হওয়ার জন্য যেটা কেউ ছিল একটু বলবেন, আমি তো প্রথম একটা ব্রিফ করলাম না ক্লাসটা শুরু হওয়ার আগে। আমি বলি স্যার অনুমোদিত বিবাহ বলতে বোঝায় যে মানে অনুমোদিত বিয়েতে যেসব শর্তগুলো পালন করতে হয়, এই বিয়েতে হয়তো কোনো একটা এরকম শর্ত পালন করা হয় না, যার কারণে এটা অনুমোদিত বিয়ে। যেমন মুসলিম ধর্মে যেমন নিয়মিত অনিয়মিত আছে, এই টাইপ এখানে অনুমিত আর অনুমোদিত এই টাইপের, মানে অনুমোদিত কোনো একটা শর্ত পালন করা হয় না, যার কারণে এটা একটা অনুমোদিত। শর্ত ল্যাপস হয়ে গেছে, যে কোনো একটা শর্তে জানার মধ্যে বাদ করে গেছে, যেমন এই বিয়েতে গার্জিয়ানের কোনো ইন্টারফিয়ারেন্স নাই, এই টাইপের। হ্যাঁ, যে গার্জিয়ানের বিবাহের মধ্যে একটা গার্জিয়ানের ইয়া লাগে, মানে একটা অভিভাবক লাগে, একজন অভিভাবক মানে হাজবেন্ড তো আরেকজন অভিভাবক, ওনার হাতে পাত্রস্থ করার কথা, কিন্তু গন্ধর্ব বিয়ের মধ্যে দেখা যাচ্ছে কি কোনো গার্জিয়ানই নাই এখানের মধ্যে ওইটার ইয়ার ক্ষেত্রে। যাক, এরপরে আসরিক বিবাহ, ইংলিশে আসরিক বিবাহ পাবেন অনেক জায়গায়, বাংলায় আশুরা পাবেন কি মাসরিক পাবেন, এখানের মধ্যে আসর বিবাহ। হ্যাঁ, এটা হচ্ছে আগে পয়েন্ট একটা বললাম না, উইদাউট কনসিডারেশন দিয়ে দিচ্ছে। ব্রাহ্ম বিবাহের মধ্যে কোন রকমের টাকা পয়সার বিনিময়ে কন্যার পিতা খুশি হয়ে বেদজ্ঞ ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন। এখানের মধ্যে হচ্ছে কি বধূ মূল্য, যেটা প্রাইস মানি তার কন্যাকে একটা স্ট্যাটাস দিয়ে একটা মূল্য নির্ধারণ, এটা মানে অনেকটা সময় বলে কি কন্যা বিক্রয়ের মতো, এটা সব সময় পাবেন, অনেক উপন্যাসও পাবেন এইসব বিষয় নিয়ে, প্রচুর উপন্যাসও আছে। মানে এটা কাইন্ড অফ কন্যা বিক্রয়, স্বামীর কন্যাকে একটা মূল্য নির্ধারণ করে, তার স্ট্যাটাস নির্ধারণ করে, কোন পুরুষ পাত্রী ওই মেয়েকে বিবাহ করতে আগ্রহী হলে তখন ওই পরিমাণ অর্থ গ্রহণ করে, ওটা নাম দিচ্ছে বধূ মূল্য, শুল্ক, ওইটা গ্রহণ করে কন্যাকে বিবাহ দেওয়া। এটা কিন্তু অনেক মানে খুবই সমাজের মধ্যে নেগেটিভ ভাবে দেখে, মানে প্রাইসের বিনিময়ে সে কন্যাকে বিবাহ দিচ্ছে, হাউ ডাজ ইট পসিবল? হ্যাঁ, ঠিক না? মানে কন্যাকে তো সজ্ঞানের সচ্চরিত্র ব্যক্তিকে দিতে হবে, এখন ওই যে অর্থ দিচ্ছে তার যদি ওরকম উত্তম চরিত্রের মধ্যে যদি না থাকে, মেয়েকে একটা বিপদের মধ্যে ফেলে দেওয়া না। সো এই কি বলে যে এই ধরনের বিবাহকে আসরিক বিবাহ বলে এটা। তারপর হচ্ছে রাক্ষস বিবাহ, ইংলিশে পাবেন রাক্ষসা বিবাহ এরকম করে। হ্যাঁ, ওখানের মধ্যে রাক্ষস বিবাহটা নাই, উচ্চারণটা রাক্ষস হয়ে গেছে গিয়া এখানের মধ্যে, কিন্তু ইংলিশে যখন দেখবেন RAKSH রাক্ষসা মানে কে, ওই ক্ষত্রিয়রা সৈন্য থাকে না, ওই সময় সৈন্যরা কি করতো, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় যুদ্ধ করতো, বর্ণপ্রথার মধ্যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ক্ষত্রিয় হচ্ছে যারা সৈন্য কিংবা যারা সেনাপতি, মিলিটারি সেনাবাহিনী এরকম ছিল, রাজ্য থেকে আরেক রাজ্য যেত, তখন কি করতো, কোন কন্যাকে জোর করে বিবাহ করতো, কিংবা কোন কন্যার পরিবারকে মেরে খুন করে আহত করে অনেকটা ফোর্সফুলি বিবাহ করতো। তো এই জাতীয় বিবাহকে রাক্ষস বিবাহ বলতেছে এখানের মধ্যে। আমরা কিন্তু রাক্ষস বলতে মানে অনেক সময় ওই যে মানে কি ক্যানিবালস, মানে প্রাণী খেয়ে ফেলতেছে এরকম মনে করি। হ্যাঁ, ওই যে মৎস্য বলতে যে ঘোড়া, ওরকম না। রাক্ষসটা মানে রক্ষক, মানে ক্ষত্রিয়রা কোন যুদ্ধ অবস্থায় গিয়ে আরেক জায়গায় বিজিত পর্যায়ে যারা বিজিত হলো, যে জয় সে বিজয়ী না, ওই বিজিত অঞ্চলে গিয়ে ওখানকার ত্রাস করে, ওখানের মধ্যে কি বলে যে কি যেসব কন্যাকে পেত, আনম্যারিড কুমারী কন্যা, ওদেরকে জোর করে বিবাহ করতো এখানে। এখন যুদ্ধ শেষ, এখন এই জাতীয় বিবাহটা at present হ্যাঁ, বলেন। ছিল স্যার, যুদ্ধের পরবর্তী সময়ে মহিলাদেরকে মানে মেয়েদেরকে মারা হতো না, নিয়ে আসতে বিবাহ করতো, এটা কি একটা জিনিস না, মুসলিম আইন এটা ছিল, এটা অ্যাকসেপ্টেড ছিল যে তারা দাসী হিসেবে এদেরকে ট্রিট করতে হবে প্রপারলি, অথবা বিয়ে করে নিতে পারবে, মানে যে অঞ্চলে
আপনার যুদ্ধে জয়লাভ করতে হবে, জোর করে না। আসলে এই মানে আপনাদেরকে বলি না, আসলে মানে ধর্ম টু ধর্ম কম্পারিজন করতে গেলে অনেক রকমের বিষয় আছে। ইসলাম ধর্মে কিন্তু আপনারা ইসলাম ধর্ম এখন কতদূর পর্যন্ত আছেন, কোন চ্যাপ্টারে আছেন এখন? তালাকে তার বিবাহ বিচ্ছেদ বা আচ্ছা, না ইসলাম ধর্ম মনে রাখবেন, ইসলাম ধর্ম সবচেয়ে লাস্ট ফর্ম অফ, মানে 4টা বিবাহের মধ্যে ইসলাম ধর্ম সবচেয়ে শেষের বিবাহ না, তো শেষের ধর্ম তো, হ্যাঁ মানে সনাতন ধরেন যে ধরনের লাস্ট ফর্ম অফ রিলিজিয়ন, হ্যাঁ এই রিলিজিয়নের মধ্যে অনেক কিছু তো সংস্কার হয়েছে, অনেক কিছু ডেভেলপ হয়েছে এখানের মধ্যে মূল যে কনসেপ্টটা ছিল মেয়েদেরকে, মানে যেটা দাসী বললেন, মানে এই ধরনের, মানে তুমি ওকে এরকম করে মানে কি মানে টিস্যুর মতো ব্যবহার করে ফেলে দিবে না, তুমি অ্যাটলিস্ট যদি রাখতে চাও একটা স্ট্যাটাস দাও। আর্লিয়ার টাইমে কিন্তু শিয়াদের মুতা বিবাহটা কিন্তু একটা সময় সুন্নি সম্প্রদায় ছিল, পরবর্তী সেটা আবার বাহাত হয়ে গেছে গিয়া। ওই বিবাহ আর এই বিবাহের মধ্যে এখানে কিন্তু সবই কিন্তু বিবাহ হচ্ছে, কিন্তু বিবাহের স্টেটাসটা পার্থক্য হচ্ছে। আর ওখানের মধ্যে কথা হচ্ছে মানে তুমি এরকম করে রাখতে পারবা না, তুমি ওই স্ট্যাটাস দাও, নারীর ওখানে স্বাধীনতা দাও, ওরকম করে হয়েছে। আমি খালি গত ক্লাসটার মধ্যে বলেছি, মানে একটু কম্পারিজন করেছি, কিন্তু অন্য জায়গায় যদি 2টা বিষয় নিয়ে আসেন, মানে আপনারা কিন্তু মানে আসলে এটা তেলার পানির মতো, কোনরকম যে মিক্স আপ হবে বুঝতে আপনাদের কঠিন হয়ে যাবে গিয়ে। এই জন্য পরীক্ষার হল অনেক সময় আগের দিকে বলার আগে, পরীক্ষার অনেক সময় দেখবেন চাকরি ছড়ানোর সময় পরীক্ষা আগের দিন চলে যায়, অথবা আশেপাশে কোনো সুযোগ সুবিধা পায় না, আনসারের ক্ষেত্রে অনেক সময় ওই কনসেপ্ট নিয়ে আনসার করে দেয়। তাই ওতে কি হয়, পরবর্তী 1 নম্বর আনসারটা ধরেন এরকম করে মিলাইয়া দিল, মানে অন্য ধর্মের মুসলিম ধর্মের সাথে মিলাইয়া দিল, পরবর্তী আনসারে কি হইতেছে কি উনি ইয়া হচ্ছেন না, কি বলেন ওই ভালো আনসার, কিন্তু ফার্স্ট মার্কসের ম্যাটারটা সেকেন্ড মার্কসে গিয়ে একটা প্রভাব পড়ে যায়। তো এই জন্য সবসময় দেখবেন কোন একটা মানে পয়েন্ট টু দি না হলে আমি আমাদেরকে জিনিসটা একটু সবসময় ডিসকারেজ করি, মানে কম না মিলাবার জন্য এখানে মধ্যে। যাক স্যার 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 রাক্ষস বিবাহটা আমার মনে হচ্ছে, মনে করেন আমি একটা মেয়েকে পছন্দ করি, ওর পরিবারটা ওই বিবাহ, আমি ওকে বিয়ে করবো মনে করতেছি, কিন্তু ওর পরিবারটা মেনে নিচ্ছে না। আমি শেষ পর্যন্ত কি করবো, ওদের পরিবারকে হত্যা করে আমি ওই মেয়েকে বিয়ে করলাম, এটা হচ্ছে রাক্ষস বিবাহের মধ্যে পড়ে আর কি স্যার। তো থাকতে হবে কর্তৃ সম্প্রদায় যারা যুদ্ধে যাবে, এটা মনে রাখবে, যত কিছু হোক না হ্যাঁ কেন। স্যার, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার। দেয়ার মাস্ট বি ওয়ার, এক রাজ্য রাজন্য বর্গ যে বিষয়টা এখানে মধ্যে, এক রাজ্য থেকে আরেক রাজ্য গেল, এক এম্পায়ার স্টেট থেকে আরেক ইয়াতে গেল, এক সুবা থেকে আরেক সুবাতে গেল, একটা এন্টায়ার জায়গার মধ্যে একটা ফাইটিং, মানে একটা যুদ্ধ ওয়ার। এবং ওখানের মধ্যে গিয়ে আমাদের 71 সালে কি হয়েছে এখানের মধ্যে দেখেন নাই, মিলিটারিতে কি মানে নারীদের উপর দিয়ে কেন ইফেক্টটা করছে, এটা হচ্ছে মনোবল ভেঙে দেওয়ার মতো, মানে যাতে তুমি আর রাইজ করতে না পারো, এই ধরনের একটা বিষয় রাক্ষস বিয়ে থাকতে হবে। এর বাদ বাকি যতগুলো পয়েন্ট থাকুক ওটা কোনো ফ্যাক্টর না, বাট দেয়ার মাস্ট বি একটা এরিয়া থেকে আরেকটা এরিয়া যুদ্ধ করতে গেছে এরকম বিষয় থাকবে, বুঝছেন? হ্যাঁ স্যার। জি স্যার। লাস্ট হচ্ছে পৈশাচ বিবাহ। পৈশাচ বিবাহ হচ্ছে সোজা হচ্ছে কোন একটা মেয়ে সতীত্ব নষ্ট করে ফেললো জোরপূর্বক। গান্ধর্ব বিবাহের মধ্যে একটা তো আপোষ থাকে, সতীত্ব বিবাহের মধ্যে একটা ইয়া থাকে, কি বলে যে কি মানে এটা ফোর্সফুলি করে ফেলতেছে, হ্যাঁ ফোর্সফুলি করে নামটা কি যে মানে করছো, তখন স্বাভাবিক একটা মেয়ে সত্য যখন নষ্ট করছো তখন তোমারই দায়িত্বটা মানে ওকে বিবাহ দেওয়া। আমাদের বর্তমান সমাজে দেখেন অনেক সময় কেউ রেপ হইলো, কিংবা কেউ পরবর্তী দেখলো যে সে কনসেপ্ট করে ফেলছে, কনসেপ্ট গর্ভবতী হওয়ার পর তখন কি সমাজে কি করে, ওকে বিবাহটা ইয়া করে দেয়। কারণটা কি, মেইন কনসেপ্ট হচ্ছে মানে তুমি একজনের সতীত্ব নষ্ট করে মানে ধর্মকে তুমি ইয়া করতে পারবে না, শাস্ত্রকে ইগনোর, শাস্ত্রকে তুমি হালকাভাবে নিতে পারবে না, যেহেতু তুমি এরকম করছো এখন তুমি ওকে স্ত্রী রূপে গ্রহণ করতেই হবে। সেটা মানে তুমি একটা বাজে কাজ যেহেতু করছো সেটা লাইবিলিটি তোমাকে নিতে হবে, তাহলে তুমি নিনেই তখন ওই মেয়েটার উপরে ওই মানে কি ওই মেয়েটার উপরে কি মানে ইলজামটা আর থাকবে না, মানে অভিযোগটা আর থাকবে না। আদারওয়াইজ তো বুঝতে হবে যে এটা সম্মতি ভাবে হইতেছে। গন্ধর্ব বিবাহ কিন্তু সবসময় অনেক সময় সম্মতি নিয়ে হয়, বাট পৈশাচ বিবাহের মধ্যে পুরুষটা গিয়ে ওকে জোরপূর্বক নেশা খাওয়াইয়ে হোক কিংবা বল প্রয়োগে হোক, ঘুমন্ত অবস্থায় হোক,
ও সতীত্বটা নষ্ট করতেছে। সতীত্ব নষ্ট করার কারণে কি হচ্ছে, তখন ওকে বলে যে কি ইউ গেট ম্যারিড, ইউ শুড, মানে তুমি ওকে বিবাহ করতে হবে। এটা ওকে, বুঝছেন? এই 8 স্যার ফর্মস অফ ম্যারেজ। জি স্যার। স্যার অননুমোদিত বিবাহ চারটা যেগুলো বলছেন স্যার, এগুলো কি অনুমোদন যোগ্যের মধ্যে বিবাহ অনুমোদিত অননুমোদিত? মানে চারটা বিবাহটা বুঝতে পারে না আর কি স্যার, শেষের গুলো আর কি, মানে এগুলো কি অনুমোদন যোগ্য, মানে অ্যাকসেপ্টেবল? এটাও বিয়ে। প্রথম বিবাহটা কি বলেছি, প্রথম বিবাহটা সবসময় একটা রিলিজিয়াস ইস্যুগুলি আছে, একটা ধর্মকে করা হচ্ছে। পরবর্তীতে দেখবেন যে ধর্মের বিধানকে সরাসরি প্রয়োগটা এখানের মধ্যে কম। কোন জায়গায় ফুল জিরো, যেমন পৈশাচ বিবাহের মধ্যে কি এটা ধর্ম বলছে কোনো মেয়েকে সতীত্ব নষ্ট করার জন্য, নষ্ট করে বলছে এখন না তুমিও স্যার। লাইব্রেরি ওকে নিতে হবে। তারপরে ক্ষত্রির মধ্যে যুদ্ধ গিয়ে বলতে কি, যুদ্ধ কি কোনো মেয়েকে হরণ করতে বলছে? সো যখন মানে একটা বিধানের বাইরে গিয়ে, শাস্ত্রের বাইরে গিয়ে মানে কোন মেয়ের প্রতি একটা কি বলবো মানে বিবাহটা করতে হচ্ছে, তখন এটা বলতেছে বিবাহ কোয়াইট লিগ্যাল, বাট এটা শাস্ত্রতে অনুমোদিত না, অপ্রচলিত এটা। আর প্রথম চারটা হচ্ছে লিগ্যাল তো বটে, এবং শাস্ত্র বলছে এই ধরনের বিবাহ শাস্ত্র স্বীকৃতি দিচ্ছে। কোন শাস্ত্র? সনাতন হিন্দু শাস্ত্রটা। বুঝছেন এবার নাকি এখনো বুঝতে পারেননি? হ্যাঁ স্যার, বুঝছি স্যার। কিন্তু মনে রাখবেন আসলে এগুলি তো সব জায়গায়, প্রথম যে ক্লাস শুরু হওয়ার আগে বললাম, যদি আপনাদেরকে শর্ট নোটস আকারে আমার সাউন্ড শোনা যাচ্ছে না? জি স্যার, শোনা শুনতে পাচ্ছি। এটার মনে রাখবেন, যদি আপনাদেরকে শর্ট নোটস দেয় তখন শর্ট নোটস আকারে, ওটা তো শর্ট নোটস তো ব্যাখ্যা বেশি করতে হয়, যদি বোঝো অনুমোদিত বিবাহ, অ্যাপ্রুভড ম্যারেজ, অ্যাপ্রুভ ফর্মস অফ ম্যারেজ বলতে কি বুঝছো এটা, অথবা যদি বলে যে আনঅ্যাপ্রুভ ফর্ম, চারটা আনফর্ম, এত মনে হয় আসে না আমার এই পর্যন্ত নলেজের কোম্পানি। বাট যখন ফ্ল্যাট কোয়েশ্চেন দিয়ে দেয় তখন ওই যে গতবারের মতো বললাম, ভালো একটা নোট করবেন, নোট করে মানে ভালো একটা নাম্বারের জন্য আপনারা একটু এক্সপেক্ট করবেন এখানে। যাক, এরপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে অসবর্ণ বিবাহ পদ্ধতি প্রাচীন হিন্দু আইনের রক্ষণশীলতাকে উপেক্ষা করে সময় চাহিদা পূরণ করেছে। মোট কথা অসবর্ণ বিবাহটাকে কি বর্তমানে কিন্তু মিস্টার রাজীব অথবা মিস্টার জুয়েল কেউ কি, অথবা উর্মি দত্ত কেউ কি জয়েন করেনি আজকের ক্লাসে? কেউ কি নেই? কেউ কি আছেন? তিনজন নেই স্যার, নাই স্যার, কেউ নাই। কেউ কি আছে আমাদের সনাতন সম্প্রদায়ের কোন ছাত্র আছে এখানে ক্লাসে? দুই একজন আছে। আচ্ছা, একটু আসেন না, এটা তো এখন একটু আমি বলি না, যেমন পার্সোনাল আমি তো জানবো না অনেক কিছু, আপনারা বললে এটা জানতে পারবো। বর্তমানে কি অসবর্ণ বিবাহ কি হয় নাকি হয় না বলবেন কেউ? বর্ণ প্রথা কি বর্তমানে কি আছে বিবাহের ক্ষেত্রে? স্যার অনেক জায়গায় আছে, কিন্তু এখন এগুলো কেউ মানে না স্যার, দেখতেছি। কেন মানে না? অনেক জায়গায় আছে স্যার, নিজেরা স্যার, ওই যে নিজের যেটা লাভ ম্যারেজ যেটা হয়ে যায় আর কি স্যার, যেগুলো কিন্তু স্যার পারিবারিক ভাবে বিয়ে হচ্ছে এগুলো স্যার আমি মানে দেখি, কিন্তু বেসিক্যালি তো এখন প্রায় লাভ ম্যারেজ হয়ে যাচ্ছে স্যার, সেই জন্য এগুলো আর মানে না স্যার। আছে না ওই সতীনাথ মুখোপাধ্যায় আর উৎপল সেন, ওই যে আকাশে তো মেঘলা একটা গান, ওরাও তো মনে বর্ণ প্রথা মানেনি, একজন আরেকজনকে বিয়ে করে ফেলছে না? হ্যাঁ স্যার, এগুলো স্যার আজকাল কেউ মানে না স্যার, কোন জাতে কোন ধর্মে। আমাদের প্রধানমন্ত্রী ছেলেই তো করছে অন্য ধর্মের, হ্যাঁ, কে কে? মানে আমাদের স্যার প্রধানমন্ত্রী ছেলে তো করা যাবে স্যার, নিয়মিত করা স্যার এটা স্যার মুসলিম আইনে আছে স্যার, করা যায়। প্রশ্নটা বোঝার চেষ্টা করবেন তাহলে আপনাদের ক্লাসটা। আমি বললাম যে যেমন বললেন যে উনার নামটা কি, ভদ্র মানে লোক, আমাদের স্টুডেন্টের নাম কি যিনি বললেন বর্তমানে এই জিনিসগুলো এত স্ট্রিক্টলি ফলো করা হয় না? স্যার আসসালামু স্যার। জীবন স্যার আমি বলি স্যার, আমার নাম পিঙ্কু চন্দ্র রায় স্যার, আমি ব্যাংক এশিয়াতে আছি।
অফিসার হিসাবে স্যার এখন স্যার এটা মানে যেটা বলি সেটা হচ্ছে লিগেলি হয় না স্যার। এটা হয়তো আপনাকে আমার ভালো লাগে সেটা ইচ্ছা, বাট এখনো এটা কেউ মেনে নেয় না স্যার। এখনো স্যার 90% মেনে নেয় না না। না মেনে তো নেন, এটা গত ক্লাসে বলছি, আমি সেটা বলছি না। মানে এট প্রেজেন্ট কি হয় কিনা, বিবাহটা হয় কিনা, এবং হইলে হয় না স্যার, বাংলাদেশে হয় না স্যার। এটা ইন্ডিয়াতে তাও কিছু কিছু প্রদেশে স্যার হয়, কিন্তু বাংলাদেশে এখনো হয় না স্যার। বাংলাদেশে হয় না। আর হইলো কোন পরিপ্রেক্ষিতে এটা হওয়ারটা মানে ঘটনা ঘটতেছে, মানে কি কারণে বর্ণের বাইরে গিয়ে একটা পুরুষ আরেকটা পুরুষকে কন্যাকে বিবাহ করার জন্য এরকম প্রেক্ষাপট সৃষ্টি হচ্ছে, এটা বলবেন কিছু? এনভায়রনমেন্টটা কি, মানে পরিস্থিতিটা কি, একজন একজনকে বর্ণের বাইরে গিয়ে বিবাহটা করতেছেন? এটা স্যার প্রথাটা ভাঙবে আর কি স্যার। এটা স্যার একটা প্রথা হিসেবে এখন ইয়ে হয়ে গেছে স্যার। এটা স্যার আস্তে আস্তে ভেঙে যাচ্ছে আর কি স্যার। প্রধানমন্ত্রী যেটা বললেন, আমি কিন্তু আমি এবার ক্লাস আসি, প্রধানমন্ত্রী ওটা কিন্তু অন্য রিলিজিয়ন, আমি কিন্তু হিন্দু রিলিজিয়নের মধ্যে জিনিসটা একটু আলোচনা করছিলাম। হ্যাঁ, আমি বলি প্রাচীন বর্ণ প্রথার মধ্যে কয়টা বর্ণ? 4টা বর্ণ না? জি স্যার। কি কি নাম কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ভেরি গুড। আচ্ছা, মনে রাখবেন আর্লিয়ার টাইমে কিন্তু বর্ণ প্রথাটা এভাবে কিন্তু বিবাহটা ছিল না। হ্যাঁ, বর্ণটা আসছে কিভাবে? চরিত্র এবং পেশার মাধ্যমে না বর্ণটা সৃষ্টি হয়েছে। পরবর্তীতে ছিল কি মানুষের, হ্যাঁ, তো প্রথম কিন্তু এরকম ছিল না। দেখা যেত কি মানে হচ্ছে, কিন্তু পর্বত দেখা গেল কি বর্ণ প্রথার না কারণে যিনি লোয়ার কাস্ট, এটা মহাত্মা গান্ধী এটা ওই সময় শিডিউল কাস্ট বলো কিংবা হরিজন বলো যেটা হোক, মানে তখন আর কাস্ট মানে বর্ণটা ঠিক মতো ফলো না করা হচ্ছে কি, মানে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে বিবাহটা চলে আসতেছে। তো পারিবারিক যৌথ পরিবারের কনসেপ্টে এটার উপর একটা কিন্তু প্রভাব পড়তেছে, ঠিক না? হিন্দু আইনের মধ্যে সবচেয়ে বড় জিনিসটা কি? যৌথ পরিবার, জয়েন্ট ফ্যামিলি, দ্য মেইন এসেন্স অফ দি মানে হিন্দু ল। এখানের মধ্যে জয়েন্ট পরিবার থেকে বেরোয় চলে গেলে গিয়ে সেটা অন্য হিসাব। জয়েন্ট পরিবারের ধরেন সবাই একটা ক্যাটাগরিজ, আসলো আরেকটা ক্যাটাগরিজ, তখন কি হচ্ছে? এটা মানে একটা অসামঞ্জস্য হচ্ছে না? আর্লিয়ার টাইমে কিন্তু এটা ছিল না, কিন্তু যখন এটা হওয়া শুরু করলো তখন থেকে রেস্ট্রিকশনটা আসলো, যে বললো যে কি আমার বর্ণের সাথে অন্য বর্ণের বিবাহটা মানে মানে এখানের মধ্যে নিন্দনীয়, এই বিবাহটা সহজে গ্রহণযোগ্য না। আমার বর্ণের সাথে আমার বর্ণ হইতে হবে, স্ববর্ণ হইতে হবে, ভিন্ন বর্ণ থেকে আসলে অস্ববর্ণ হইতে হবে। এখন আমাদের দেশে কি হইলো পরবর্তীতে, ইউজুয়ালি উপমহাদেশে ব্রিটিশ শাসক আসলো। ব্রিটিশ শাসকদের কাজই তো ছিল খ্রিস্ট ধর্ম দীক্ষিত করার জন্য যা যা করতে গিয়ে ওরা তো প্রথম নেটিভ কনভার্টস ম্যারেজ একটা করলো। মানে কি, সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তার অধিকারটা রক্ষা করতে হবে। এরকম হতে 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 হিন্দু ধর্মের ব্যাপক সংস্কার আসলো। ব্যাপক সংস্কারের মধ্যে প্রথম যেটা 1872 সালের স্পেশাল ম্যারেজ অ্যাক্টের পরবর্তীতে এটাকে অ্যামেন্ডমেন্ট করছে মনে 1923-এ এসে। স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মধ্যে বলতেছে কি কোনো বর্ণ যদি পারিবারিক মধ্যে যদি মানে মোট কথা ওই আমার ভালো লাগছে কিন্তু আমার পরিবার এটা মেনে নিচ্ছে না, কিন্তু দুজনকে ছাড়া থাকতে পারতেছে না, তখন ওদের বিবাহ করতে হচ্ছে, তখন স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872-এর অধীনে সে বিবাহটা করতে পারতেছে। এবং এই বিবাহ করলে বলতেছে বিবাহটা অবৈধ হবে না, বিবাহটা বৈধ হবে। এটা শাস্ত্র হচ্ছে দেশের লেজিসলেচার মানে অ্যাক্ট আইনের মাধ্যমে এটা স্বীকৃতিটা পাচ্ছে। কিংবা আরেকটা হচ্ছে ধরেন আমাদের দেশেও তো ধরেন বৌদ্ধ আইনটা তো হিন্দু আইন দ্বারা গাইডেড। তারপরে মানে মোট কথা বৌদ্ধ ধরেন জৈন ধরেন এদের ওরা গাইডেড বাই দ্য হিন্দু লস, যেহেতু ওদের জন্য এখনো পৃথক কোনো আইন হয় নাই। সো এরকম যদি এক অগ্নি উপাসক আরেক অগ্নি উপাসককেও যদি বিবাহ করে, তাহলে এই বিবাহটা বলতেছে কি হিন্দু ম্যারেজ ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট, যেটা ডিসএবিলিটিসটাকে এখানে অ্যাবিলিটিস বানিয়ে দিচ্ছে, ওকে সক্ষম করে দিচ্ছে বিবাহের মাধ্যমে। সো এই প্রশ্নের সামারিটা হচ্ছে মানে 4টা আইন দ্বারা। 4টা আইন কি কি? একটা হচ্ছে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872, আবার ওটাকে যেটা অ্যামেন্ডমেন্ট করলো 1923, তারপর দেন হিন্দু ম্যারেজ ডিসএবিলিটিস রিমুভাল অ্যাক্ট, তারপর হচ্ছে হিন্দু ম্যারেজ ভ্যালিডিটিং অ্যাক্ট 1949। এইসব আইনের মাধ্যম বলতেছে কি কোন বর্ণের বাইরে গিয়ে ওটা অসবর্ণ হয়ে যাচ্ছে কে, মানে নিজের স্বীয় বর্ণ থেকে যখন অন্য বর্ণ চলে যাচ্ছে সেটা হচ্ছে অসবর্ণ। ওই অসবর্ণ বিবাহটা বর্তমানে বৈধতা পাচ্ছে। কিন্তু কালক্রমে এখন দেখা যায় কি, এখন তো আসলে আপনারা আরো ভালো জানবেন, উনি যিনি বললেন একজন আমাদের অনারারি ব্যাংকার যিনি ব্যাংকে জব করেন, উনি আরো ভালো বলতে পারবেন। এখন তো দেখা যায় কি লেখাপড়া এবং ব্যবসা বাণিজ্য যে কোনো কিছু বর্তমান প্রেক্ষাপটে এই সব বিংশ শতাব্দীতে এসে
মানে আগের পেশা অনুযায়ী যেটা ভাগ করা হয়েছে, মানে ক্ষত্রিয় হইলে সে শূন্য হবে, ব্রাহ্মণ পণ্ডিত থাকবে, মানে এই জিনিস ওই বংশ ধাপটা এখন নাই। যে কোনো বংশ থেকে সে একটা সুইং করতেছে, একটা ডেভেলপ করতেছে, ওখান থেকে একাডেমিক্যালি ডেভেলপ করতেছে, ইকোনমিক্যালি ডেভেলপ করতেছে, মানে অনেক ডেভেলপ করতেছে। সে ডেভেলপটা অনেক করে কি ধর্মীয় বিধানটা না দেখে, বাস্তব যেটা অ্যাপারেন্ট দেখে ওই বিবাহটা হয়ে যাচ্ছে এখানের মধ্যে। আর্লিয়ার টাইমে এই ধরনের বিবাহ হলে যদি কোনো চ্যালেঞ্জ হতো, তখন এই 4টা আইনের মাধ্যমে, যে 4টা আইন বললাম, হিন্দু ম্যারেজ অ্যাক্ট 1872, তারপর এটাকে অ্যামেন্ডমেন্ট যেটা 1923 করেছে, তারপরে হিন্দু ম্যারেজ ভ্যালিডিটিং অ্যাক্ট, তারপরে আরেকটা হচ্ছে হিন্দু ম্যারেজ ডিসএবিলিটিস অ্যাক্ট, এইসব আইনের মতো দেখা যায় যে কি এই বিবাহটা চ্যালেঞ্জ করতে এই বিবাহ তো বৈধ। এবং সম্পত্তি নিয়ে কোনো সমস্যা হলে ঐতিহাসিক যেটা আমাদের সাকসেশন অ্যাক্ট আছে 1925 অনুযায়ী কোর্টে মামলা করে সম্পত্তিটাও অ্যাভেল করতে পারতো। বাট সময়ের ধাপে ধাপে উইথ দ্য প্যাসেজ অফ টাইম, উইথ দ্য চেঞ্জেস অফ দি টাইড, সমুদ্রের বহমান এরকম করে এট প্রেজেন্ট দেখা যাচ্ছে কি এই আইনের ভিত্তিতে যে বিবাহ করে আসতেছিল, এখন বিবাহগুলো অনেক সময় যারা পার্থিব জিনিস দেখে, হিন্দু আইনের শাস্ত্রকে স্ট্রিক্টলি যারা ফলো করে না, যারা সেকুলার বিষয় দেখে, তারা বলে কি এরকম তো হয়ে আসতেছে, আমি দিচ্ছি ফ্রিলি হার্ডলি 1-3%। এবং এই অসবর্ণ বিবাহটা বৈধতা ওরা দেখে কি এই আইনগুলোর মাধ্যমে, আর বাকিগুলো রেস্ট্রিক্টেড থাকে। সো কেউ যদি অসবর্ণ বিবাহ করে, তখন এই প্রশ্নটা আসে যে প্রাচীন রক্ষণশীলতা ছিল, যে একটা কনজারভেটিভ ভিউজ ছিল, যে একটা রেস্ট্রিক্টেড ভিউজ ছিল, তো ভিউজটা, ওই চিন্তাধারাটা, ওই মনোভাবটা এট প্রেজেন্ট নেই। এট প্রেজেন্ট লিবারেল ভিউর মাধ্যমে এক বর্ণ অন্য বর্ণ, সেটা উঁচু হোক কিংবা নিচু হোক, যেমন অনুলোমা বিবাহ বলে, পুরুষ হায়ার কাস্ট, মহিলা লোয়ার কাস্ট, এর মধ্যে বিবাহটা বৈধ বলতেছে। আর প্রতিলোমা বিবাহ, মহিলা আপার কাস্ট, পুরুষ লোয়ার কাস্ট, এটাকে প্রতিলোমা বিবাহ বলতেছে। কিন্তু দেখা যাচ্ছে কি অনেকে এই জিনিসটাকেও কি করছে, মানে এই প্রতিলোমা বিবাহ কিন্তু সমাজে স্বীকৃতি দেয় না, অনুলোমাকে যতটুকু স্বীকৃতি দেয়। তখন তারা বলে কি আমাদের পার্শ্ববর্তী ত্রিপুরা রাজ্যে বিবাহটা হয়ে আসতেছে প্রথম অনুযায়ী, ওখানে বর্ণ দেখতেছে না, কিংবা 4টা আইন আছে এখানের মধ্যে বর্ণ দেখতেছে না, আমার ওকে পছন্দ হয়েছে, ওকে আমি বিবাহ করতে হবে, এবং এই বিবাহের ক্ষেত্রে অসবর্ণ হোক কিংবা সবর্ণ হোক, আমি বিবাহ করার জন্য আইনত পার্লামেন্টারি আইনের মাধ্যমে আমি ফেসিলিটিসটা পাচ্ছি, যেখানে বিবাহটা আইনের দৃষ্টিকোণ থেকে এটাকে বৈধতা দিচ্ছে। বুঝছেন জিনিসটা? স্যার আরেকটা কথা স্যার, এখানে হিন্দু আইনে দেখতেছি স্যার বর্ণ প্রথা আছে, কিন্তু অন্য ধর্মের বিয়ে এগুলো কেন নাই স্যার? এই প্রশ্নটা একটু একাডেমি, আমি আপনার প্রশ্নটা আবার একটু ইয়া করবো, যে এই অসমান পদ্ধতি যে প্রাচীনত্ব থেকে যে মডার্নিজমে আসতেছে, কিভাবে আসতেছে এবং বর্তমান প্রেজেন্টে কি, যে আমি একটা দীর্ঘ আলোচনা করলাম, এটা কি কারো বুঝতে অসুবিধা হয়েছে একটু বলুন? বুঝছি স্যার। আচ্ছা, এরপরে প্রশ্নটা করলেন কি বলেন তো একটু। বললাম যে স্যার আমি স্যার এই হিন্দু আইনে মানে অন্য ধর্মের সাথে বিবাহ এরকম কোন আইন আছে কিনা স্যার? হিন্দু আইনের মানে হিন্দু অনুসারে অন্য ধর্মকে বিবাহ, হিন্দু আইন অনুসারে অন্য ধর্মের কোন বিবাহ আইন কোন আছে কিনা? ওই তো এই 4টা বিবাহের মাধ্যমে করে ফেলতেছে, বিশেষ করে স্পেশাল ম্যারেজ একটা মাধ্যমে তো করতেছে। আপনারা যখন কোর্ট বিল্ডিং আসবেন, ম্যাক্সিমাম তো এই ধরনের বিবাহ আপনাদেরকে পড়াইতেই হবে, বুঝছেন? আর সেকেন্ডলি তো এখানের মধ্যে তো অনেক সময় দেখবেন যখন কোর্টে আসবেন, এখানের মধ্যে তো একজন আরেকজনকে সম্পর্ক হয়ে যাচ্ছে, গিয়ে তাদের বিবাহটাও তো এরকম হবে। পার্সোনালি আমাদের এক টিচার, উনি মুসলিম ছিলেন, লয়ার ফ্যামিলি, বেশি আইন জানে, বিবাহ করে ফেলছেন, হাজবেন্ড হিন্দু, আবার মানে হয়ে যায়, তখন ওই বৈধটা আপনি যেটা বলেন ওই স্পেশাল ম্যারেজ অ্যাক্টের আন্ডারে এটা হয়ে থাকে আর কি, ওটা অন্য অনুসারী যেটাই হোক, অনলি স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1872 মাধ্যমে এটা। তো আজকের বিষয় নিয়ে আর কোনো ইয়া আছে, আলোচনা আছে, কারো কোনো কনফিউশন আছে? আজকে এই বিবাহ চ্যাপ্টারটা এখানে শেষ, পরবর্তী চ্যাপ্টারে যাব ইয়া নিয়ে, দত্তক নিয়ে। সিলেবাসে মানে পরবর্তী চ্যাপ্টারটা দত্তক না,
সানশিপ এবং হ্যাঁ অ্যাডপশন পরবর্তীটা আলোচনা করব দত্তক নিয়ে। সো ওকে, তাহলে কি আমি বিদায় নিতে পারি? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার আমরা কোন সালের প্রশ্নগুলো হচ্ছে ফলো করব? মানে শুনেন, আসলে অনলাইনে ক্লাস তো, এখন তো সামনে তো মনে কলেজ খুলে দিবে, তা আপনাদের যেহেতু 1 বছর পর পরীক্ষা, অন্যান্য স্যাররা কি পড়াচ্ছে আগে একটু বলেন। অন্যান্য অন্যান্য স্যারদের কি আপনাদেরকে ডিটেলস পড়ায় নাকি কি কোন করে পড়ায়? স্যার এভাবে স্যার ডিটেলস এক রকম করে পড়ায়, কেউ স্যার পার্সোনাল নোট থেকে পড়ায়, কেউ বই থেকে পড়ায়। না না না, ওটা না, ওটা Discussion করে পড়ায়। নট মেথড, আই এম নট টেলিং, মানে আমি আপনাদেরকে যে জিনিসটা আসলে আমার উপরে যে ডিকটেশনটা ছিল, আপনারা যেহেতু 1 বছর পার হয়ে গেছেন, কোন সময় কি পরীক্ষা দেয় না দেয়, আপনি যেন আপনাদের 14 তারিখ যে প্রথম ক্লাসে বলেছিলাম, আপনাদেরকে একটা কনসেপ্ট মনে আছে কিনা জানি না, যে আপনাদের কি অ্যাসাইনমেন্ট আকারে হবে না ভাইবার আকারে হবে নাকি আরো 1 বছর পর কিংবা 6 মাস পর ট্রেডিশনালি রিটেন পরীক্ষা হবে, এটা আমিও জানি আপনিও জানেন না। কিন্তু আমি চেষ্টা করব যে যতটুকু সম্ভব আপনাদেরকে সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার জন্য। এই জন্য কমপ্লিট করার ক্ষেত্রে প্রশ্নটাও আছে, যেমন এই অনুমোদিত বিভাগটা আপনাদের প্রশ্নতে নাই, এটা আপনাদেরকে আমি পড়ালাম না। তারপরে আরো কি কি, মানে সব যে প্রশ্ন ওরিয়েন্টেড না, প্রশ্নের বাইরেও কিন্তু আপনাদেরকে অনেক কিছু আসছে বলে আমার কাছে যেসব জিনিস কোয়েশ্চেন আছে তখন বলছি যে এটা এত সালে আসছিল। পড়ার সময় অবশ্যই এটা একটা ফলো করবেন, সেটা যে সালের হোক, কিন্তু এটার মধ্যে একটু কনফাইন থাকবেন না, কি পারলে সুযোগ থাকলে আরেকটু যা যা আছে আপনাদের বইয়ের মধ্যে একটু পড়বেন। প্রশ্ন থাকলে সুবিধা কি, মানে একটা না একটা রিপিটেশন হয়। এটা যদি আমি আপনাদের ক্লাসে থাকতাম, হয়তো আমার প্রত্যেকটা টপিক শেষ হইতে হয়তো এর মধ্যে 2টা ক্লাস লাগছে, হ্যাঁ, কিন্তু দেখা যেত ওই সময় 2টা ক্লাস 3টা ক্লাস হয়তো আপনাদেরকে আরো বলতাম, বলার মধ্যে হয়তো বলতাম যে এটা টিক আকারে আসে, এটা ভাইবা, যেমন ভাইবাটা কি প্রশ্ন আছে, কিন্তু আপনাদেরকে বলি না এটা ভাইবা আকারে আসে। বলার উদ্দেশ্যটা হচ্ছে কি, মানে সব রকম অনলাইনের মধ্যে 45 মিনিট বলেন কিংবা 30 মিনিট বলেন, আপনাদেরকে একটু মানে মেন্টালি একটা জিনিস মানে গ্রো আপ করে দেওয়া। এটা প্রশ্ন আপনারা যেটাই দেখবেন ভালো মতে দেখেন। 1টা বছর তো পরীক্ষা কোনো কারণে যদি ফর গড সেক খারাপ হয়ে গেল কি, তখন তো বলবো যে 2 বছর সময় পেয়ে কেন কিন্তু প্রিপারেশন নেওয়া হয় নাই, বুঝেন নাই? সে স্পেসিফিকলি আমাদেরকে কি জোর পড়বেন না বেজোর পড়বেন, এত সালের আগে পড়বেন এত সালে পর বলবেন, এই ধরনের বলাটা এটা খুবই অন্যায় হবে আপনাদের জন্য। ওটা বাদ দিয়ে যদি পড়তে যান, ওইটাই যদি বাদ পড়াটা যদি পরীক্ষা হলে চলে আসে, তখন তো আমাকে ভুল বুঝবেন, বুঝছেন? সব পড়বেন, প্রশ্ন যতগুলি আছে কালেক্ট করে পড়বেন এটা। সো ওকে, ঠিক আছে। আমার একটা কোশ্চেন ছিল, মানে এই পরীক্ষা কোশ্চেনের ব্যাপারে, সেটা হলো, যদি আপনি যে টপিক গুলো পড়াচ্ছেন, মানে ধরো টপিক গুলো পড়াচ্ছেন, আমি মানে পার্সোনাল আমি বলতেছি স্যার, যদি ওই টপিক গুলোর উপর ডিটেলস পড়ি, মানে প্রশ্ন ধরে না পড়ে জাস্ট আমি টপিক বা চ্যাপ্টার ধরে পড়ি, তাহলে কি ওটা কি এনাফ হবে না স্যার? মোর দেন এনাফ। এনাফ কি অল্প কেন ধরতেছেন? আপনি যখন ডিটেলস পড়বেন এটা মোর দেন এনাফ। আপনার তো মানে একটা রিস্ক ফ্রি থাকলেন, যে কোনো জায়গাতেই কোয়েশ্চেন, যে কোনো কিছু যেভাবে এমনি তো এখনো পর্যন্ত কোয়েশ্চেনের প্যাটার্ন তো চেঞ্জ হয় না। খালি আমাদের মনে হয় এই যে আপনাদের কলেজে মিলি আপার, এটা আবার এটা তো শুনে ফেলবেন, ওনার কোয়েশ্চেনটা মানে একটু ব্যতিক্রম হওয়াতে কোন একটা ইয়ারে কোন একটা সাবজেক্টে নেওয়া হয়েছে, কিন্তু এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন কিন্তু মানে এখনো ওই যে অসবর্ণের মতো আর কি, মানে এখনো রক্ষণশীল পর্যায়ে আছে, মানে ডাইমেনশনটা আসে নাই। যদি ডাইমেনশন কোন যদি একটু মানে ব্যতিক্রম হয়ে থাকে পাবলিক ইউনিভার্সিটি কিংবা প্রাইভেট ইউনিভার্সিটির মতো, তখন আপনি যে বললেন থ্রোল পড়ে যাচ্ছেন গিয়ে, তাহলে হয়তো আপনি টোটালি রিস্ক ফ্রি থাকছেন আর কি, এর বাইরে তো আর প্রশ্ন আসার কোনো সুযোগই নাই, ঠিক না? কিন্তু এর এখনো এতটুকু যা পড়ছেন এটাও কিন্তু ইট ইস নট, মানে এটাও কম না, এটাও অনেক, মানে এটাও একদম মানে বাদ পড়া, ওটা হলে মানে আরেকটু ভালো আর কি, মানে নাপার সাথে আপনি আরেকটা অ্যান্টিবায়োটিক খাইলেন ওরকম এই জিনিসটা। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তো ওকে স্যার, হিন্দু ল ম্যারেজ একটা 1872 সালের পরবর্তীতে 1923 সাল নাগাদ অ্যামেন্ডমেন্টটা 1923। স্যার এরপরে তার আছে স্যার অ্যামেন্ডমেন্ট। এরপরে হ্যাঁ একটা আছে তো, হিন্দু ম্যারেজ ডিসেবলিটিস রিমুভাল অ্যাক্ট, যেটা 1946।
1946 1946 আমি আরেকটা হচ্ছে হিন্দু ম্যারেজেস ভ্যালিডেটিং অ্যাক্ট 1949 1949 ওয়েল ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন। আসলে আমি খুব একটা সুস্থ না, আমার খুব আপনার কি ওয়েট বেড়ে ডাক্তার দেখালাম, ওয়েট বাড়লো না কি বাড়লো, এই জন্য অনেক সময় আমাদের ক্লাসও পড়তে পড়তে মানে একটু পিঠ ব্যথা ঘাড় ব্যথা হয়ে যায়। গিয়ে অনেক সময় চেষ্টা করি সর্বোচ্চ ভালো করার জন্য, আপনারা বুঝছেন কিনা জানি না, আমাকে কোঅপারেশন করবেন। আর আমার পড়ার মেথড কি আপনাদের কি কঠিন লাগে কোনো? একটা টু বি অনেস্ট একটু সিনসিয়ারলি বলবেন। আমাদের তো 5 জন টিচার আছে, কি আমার পড়া কি খুবই মানে না স্যার, একদম ফ্লুয়েন্টলি স্পষ্টভাবে বোঝা যাচ্ছে স্যার। মানে মানে খুব কঠিন, মানে যেটা বোঝার যোগ্য না এরকম মনে হয়? না স্যার, কোনো জায়গায় কোনো যদি মনে করেন যে আমাকে ইয়া করার, আমাকে বলবেন, আমি চেষ্টা করব এখানের মধ্যে। ওয়েল ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আর আমি আপনাদেরকে একটু বারবার বলি, আচ্ছা শুনেন, এই আগামী বুধবার, আচ্ছা আমাদেরকে বলেছিল যদি আমার কোনো কারণে ক্লাস গ্যাপ যায় তাহলে আমি হয়তো আগের থেকে বলবো, হ্যাঁ, এটা পরবর্তীটা মেকআপটা করে নিব। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। আসসালামু